নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন জ্যাকুইস গিলিসের লেখা দ্য প্লুরাল মিস্টার গ্রিমাউথ। এটি ইউনিক ডিটেকটিভ সিরিজের দ্বিতীয় গল্প। আজকের গল্পে গ্রিমাউথ নামক এক ব্যক্তি কেনেডি নামক এক গোয়েন্দাকে ভাড়া করেছেন একটি বিশেষ কাজের জন্যে। যেহেতু কেনেডিকে অনেকটা গ্রিমাউথের মতো দেখতে, তাই মাঝে মধ্যে তাকে গ্রিমাউথের জায়গা নিতে হবে। কিন্তু এর কারণ কি হতে পারে? কারণ হলো গ্রিমাউথকে কেউ খুন করতে চায়। ভারী পিকিউলিয়ার, তাই না? শুনতে থাকুন আজকের গল্প দ্য প্লুরাল মিস্টার গ্রিমাউথ। কেনেডি যখন প্যাটিওতে এসে দাঁড়ালো, তার চোখে পড়ল তার থেকে কিছুটা দূরে এক ভদ্রলোক ছাতার নিচে বসে রয়েছে। তার পাশে বিছানো রয়েছে একটা মাদুর। সেখানে স্থির হয়ে শুয়ে আছে একটি মেয়ে। মেয়েটার হাতে ধরা আছে একটা গ্লাস, যার মধ্যে রয়েছে সবুজ রঙের কোনো এক পানীয়। মিস্টার গ্রিমাউথ, বলল সে সবেমাত্র এক পায়ে এগোতে যাচ্ছিল, তখনই লোকটা বলে উঠল, না, ওখানেই দাঁড়ান, আমি আপনাকে দেখতে চাই। লোকটাকে দেখে ক্লান্ত মনে হলো। খুব ধীরে সুস্থে কথা বলছেন তিনি। লোকটা তার হাতে একটা রূপোর কয়েন এমনভাবে ধরল যেন সেটার ওজন অনেক কেজি। মেয়েটা চোখ বন্ধ করেই রইল। কেনেডির কপাল গরমে ঘেমে গিয়েছিল। সকালে ট্রেনে ওঠার আগে সে শুধুমাত্র একটা রোল আর কফি খেয়েই বেরিয়ে পড়েছে, যাতে পৌঁছাতে দেরি হয়ে না যায়। তার গাল বেয়ে ঘাম গড়িয়ে পড়া সে অনুভব করতে পারছিল। গ্রিমাউথ তখনও ওকে দেখে চলেছে। আপনার ওজন কত মিস্টার কেনেডি? 170 পাউন্ডের মতো হবে। একেবারে ঠিকঠাক। কেনেডির এবার রীতিমতো ঘাম দিচ্ছে। সে বলল, এখানে খুব গরম মিস্টার গ্রিমাউথ, যদি কিছু না মনে করেন। বলে সে ছাতার নিচে চেয়ারটার দিকে ইঙ্গিত করল। গ্রিমাউথ হাসলে। আর 1 মিনিট দাঁড়ান প্লিজ। আপনার বয়স কত? কেনেডি রুমাল দিয়ে নিজের ঘাম মুছল। 28 বছর, বলল সে। ঘামে ভিজে গিয়েছে তার মুখ। সেগুলো মুছে ফেলার চেষ্টা করল সে। দেখুন, এই গরমে আমার কিন্তু। ঠিক আছে, বসুন। গ্রিমাউথের মুখের হাসি এখন মুছে গিয়েছে। কেনেডি ছায়ার মধ্যে প্রবেশ করতেই সেই ধীর কণ্ঠ আবার কথা বলে উঠল, আমি অনেক লোকের সাথে দেখা করেছি, এবং আপনি রয়েছেন যার সাথে আমার চেহারার মিল রয়েছে। কাজটা আপনাকেই দেওয়া হলো, যদি এখনো আপনি কাজটা করতে চান তবে। থ্যাংক ইউ মিস্টার গ্রিমাউথ। কাজটা যাই হোক না কেন, আমি আমার সবটা দিয়ে করব। তবে অবশ্যই আপনাকে কিছুটা ঠিকঠাক করে নিতে হবে আমায়। আপনার চুলটা একটু কালো করতে হবে, সেই সাথে চশমা আর আমার একটা গোঁফ লাগিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আমার উকিল আমায় বলেছিলেন কিছুদিন যাবৎ আপনার জীবনে একটু সমস্যা চলছে। আপনার মতো একজন আমেরিকান গোয়েন্দা প্যারিসে কি করছে? কেনেডি অস্থিরভাবে নড়ে উঠল। আসলে আমি এখানে একটা ডিভোর্স কেসের জন্য এসেছিলাম। কিছুদিন পর সেটার মীমাংসা হয়ে যায়, আর আমি ফেসে যাই এখানে। নিজের ইচ্ছা ছাড়াই গ্রিমাউথ মাথা নাড়লেন। আমি আপনাকে প্রতিদিন 50,000 ফ্রান্স দেব, অর্থাৎ $60। কেনেডির চোখ বড় বড় হয়ে গেল। এ তো অনেকটা টাকা। এর জন্য কি করতে হবে আমায়? শুধু সময় সময় আমার জায়গা নিতে হবে আপনাকে। বেশ কষ্ট করে নিজের মুখের দিকে চাইল গ্রিমাউথ। আসলে ব্যাপার হলো, কেউ আমায় খুন করতে চায়। আচমকা শুয়ে থাকা মেয়েটার শরীরের উপর দিয়ে কিছু একটা ছড়ে লোকটা, যেটা এসে পড়ে কেনেডির কোলের উপর। নিচে তাকাতে কেনেডি দেখে সেটা রূপোর কয়েন নয়, চ্যাপ্টা হয়ে যাওয়া একটা বুলেটের টুকরো সেটা। গ্রিমাউথ বলল, গতকাল মালি এটা বাগান থেকে কুড়িয়ে পেয়েছে। গাছের ফাঁকে পড়েছিল এটা। নিশ্চয়ই কেউ ওই গাছগুলোর ফাঁক থেকে গুলি চালানোর চেষ্টা করেছিল। জিনিসটা লোকটার হাতে আবার ফিরিয়ে দিল কেনেডি। সেই কারণে আমি আপনাকে সূর্যের আলোতে তখন দাঁড় করিয়ে রেখেছিলাম, যদি আর কি এখন কেউ ওত পেতে রয়েছে আমাকে মারার জন্যে, সেটা দেখতে। অসংখ্য ধন্যবাদ তার জন্যে, তিক্ততার সাথে জবাব দেয় কেনেডি। সে ভাবল, তার মধ্যে কি এতটা ক্ষমতা আছে
যাতে করে সে এখান থেকে উঠে দাঁড়িয়ে চলে যেতে পারে। কেন করব না, হেসে ওঠে গ্রিমাউথ। আপনি তো আমার জন্যই কাজ করছেন, তাই না, নাকি? কেনেডি ভাবল, এই গরমের মধ্যে আবার প্যারিসের রাস্তা ধরে ফিরে যেতে হবে। কি হলো, আপনি কি আমার হয়ে কাজ করবেন? আবার বলে ওঠে গ্রিমাউথ। কেনেডি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, তাই তো মনে হচ্ছে মিস্টার গ্রিমাউথ, তাই তো মনে হচ্ছে। গ্রিমাউথ উঠে দাঁড়াল। তাহলে ভিতরে যাওয়া যাক। এবার তবে আপনার কাজ শুরু করে দেওয়া উচিত। তাদের সেখান দিয়ে চলে যাওয়ার সময়ও মেয়েটার মধ্যে কোনো নড়াচড়া দেখা গেল না। ওরা ঘাস পেরিয়ে লাউঞ্জে এসে উঠল। ডিনারে গ্রিমাউথ এবং মেয়েটা কোনো কথা ছাড়া চুপচাপ একে অপরের বিপরীতে বসেছিল। কেনেডি তখন হাগুরের মতো খেয়ে চলেছে, যদিও তখন ডমিনিক নামক চাকরটার শরীর থেকে কেমন একটা গন্ধ আসছিল। ডমিনিকও নিজের চুল কালো করে রেখেছে। গ্রিমাউথ মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ঠিকঠাক হয়েছে তো অ্যানা? একেবারে নিখুঁত, কিন্তু এবার আমি তোমায় চিনব কি করে? নিজের হাত দিয়ে কথার মানে বুঝিয়ে দিল মেয়েটা। গ্রিমাউথ খুব সরলভাবে জবাব দিল, যদি না পারো তাহলে আমি তোমাকে গুলি করব। কেনেডি তখনও মেয়েটার দিকেই তাকিয়ে রয়েছে। মেয়েটাকে দেখে আমেরিকান মনে হচ্ছে না, কিন্তু সে আমেরিকান। গ্রিমাউথ টেবিল থেকে উঠে বলল, অন্ধকার হওয়ার আগে অ্যানা তোমায় ড্রাইভে নিয়ে যাবে কেনেডি। এখানে দৃশ্যগুলো ভারী সুন্দর, সময় থাকতে থাকতে সেগুলো দেখে নাও। আর এটাও সঙ্গে রাখো। তার হাতে ধরা রয়েছে ছোট একটা অটোমেটিক গান, .22 বিরেটা। কেনেডি সেটা তার সাইড পকেটে ঢুকিয়ে নিল। দেখতে পেল বাড়ির দরজার সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গায়ে কোট চড়িয়ে অ্যানা এগিয়ে গেল সেদিকে। ব্যাপারটা একটু পাগলামি নয় কি, আমাকে বলির পাঁঠা বানানোটা? আমাদের চুক্তি ছিল যখন যখন আমার দরকার পড়বে তুমি আমার জায়গা নেবে। কেনেডি খানিক উত্তেজিত হয়ে বলল, দেখুন, যদি আপনাকে কেউ খুন করতে চায় তাহলে আমায় আমার মতো আপনাকে বাঁচাতে দিন। আমি আপনাকে টাকা দিচ্ছি আমার মতো কাজ করার জন্যে। কেনেডি দ্বিধাবোধ করল, ভেবে দেখলো আরও একবার। 1 সপ্তাহের অ্যাডভান্স টাকাটা দিয়ে ভালো একটা থাকার জায়গা কেনা যাবে। তারপর সে চলে গেল বাড়ির বাইরে। অ্যানা বেশ জোরে গাড়ি চালাচ্ছিল। চাঁদের আলোর নিচ দিয়ে চলছিল তাদের গাড়ি। শুরুর দিকে কেনেডি বেশ নার্ভাস ছিল, কিন্তু সময়ের সাথে সাথে হালকা হয়ে ওঠে তার মন। অ্যানা কথা বলছিল না, হাওয়ার ফলে তার চোর উড়ছিল, এবং শুধুমাত্র 2বার সিগারেট জ্বালাবার জন্যে গাড়ির গতি কমালো সে। তাও আবার নিজে নিজেই ধরালো সেটা। একসময় কেনেডি বলল, তুমি এখানে কি করছো অ্যানা? এক মুহূর্তের জন্য মেয়েটা শীতল চাহনিতে তাকিয়ে রইল কেনেডির দিকে। তারপর বলল, ফেলিক্সের একজন সেক্রেটারি দরকার ছিল এবং আমি ইউরোপ পছন্দ করি, তাই আমি এখানে। একটু থেমে আবার বলল, সে এখন আমায় বিয়ে করতে চায়। এরপর মেয়েটা আর কোনো কথা বলল না। তারা পুরনো শহরের মধ্যে দিয়ে গেল, বন্দর পার হলো। খাড়ির কাঁচটা বাতিতে ভরা এবং তার সাথে চাঁদের আলো যোগ দিয়ে একটা পথের সৃষ্টি করেছে। কেনেডি ভাবল, মৃত্যু বরণ করার জন্য এটা একটা মনোরম স্থান হবে। যখন তারা ফিরে আসে দেখে গ্রিমাউথ অপেক্ষা করছে তাদের জন্যে। সে বলে, তুমি নিশ্চয়ই ক্লান্ত কেনেডি, আজ রাতে আর তোমাকে প্রয়োজন হবে না আমার। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কেনেডি ঘাড় ঘুরিয়ে লাউঞ্জের দিকে তাকায়। দেখে বুক উঁচু বারটায় 3টে গ্লাস রাখা, আর জায়গাটা ধোঁয়ায় ভরে গিয়েছে। সকালে যখন সে ব্রেকফাস্ট রুমে আসে, অনুভব করে সেখানের আবহাওয়ায় এক প্রকার চাপা উত্তেজনা লেগে রয়েছে। গ্রিমাউথ তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আজ সকালে একটা পার্সেল এসেছে আমার কাছে, তুমি কি সেটা খুলে দেখতে পারবে? তার প্লেটের পাশেই সেটা পড়ে রয়েছে। দ্বিধাগ্রস্ত অবস্থায় কেনেডি বলল, নিশ্চয়ই, বলে তুলে নিল জিনিসটা। তখন সে দেখল বাকিরা তার থেকে দূরে সরে গিয়েছে এবং জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ফেলিক্স গ্রিমাউথ লেখা লেবেলটা সে ছিঁড়তে শুরু করলো। জিনিসটা এসেছে ক্যানিস থেকে, এছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। আচমকা সে রেগে গিয়ে জিনিসটা শুকনো ফায়ার প্লেসের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। শুনুন, গ্রিমাউথকে উদ্দেশ্য করে বলে সে,
আমি কাজটা করব, বাক্সটা আমি খুলব, কিন্তু সেটা আমি আমার নিজের কায়দায় করব। তারপর সে এগিয়ে গিয়ে আবার পার্সেলটা তুলে আনে। খয়েরি রঙের কাগজটা খুলতে দেখা গেল ভিতরে একটা জুতোর বাক্স রয়েছে। সে সেটাকে টেবিলের উপরে রাখে, তারপর টেবিল বরাবর ঝুঁকে গিয়ে একটা ছুরি ব্যবহার করে বাক্সের ঢাকনাটা আলতো করে উঁচু করে, ফলে ঢাকনাটা খুলে পড়ে যায় মাটিতে। ঘরে তখন পিন পতন নিস্তব্ধতা। কেনেডি সোজা হয়ে দাঁড়ানোর সাথে গ্রিমাউথ তার পাশে এসে উপস্থিত হয়। একটা পুতুল, যার চোখে চশমা এবং নাকের নিচে গোঁফ এঁকে রাখা হয়েছে, কিন্তু কেনেডির চোখ পড়েছিল সেই পুতুলটার বুকে বিঁধে থাকা সরু কাঠিটার দিকে। গ্রিমাউথ হাসল। একদম অভদ্র। তোমার কি মত? আজকে তুমি আরাম করতে পারো কেনেডি। বাইরে বাগানে বসে যখন ওরা কফি খাচ্ছিল তখন বলল গ্রিমাউথ, আজ রাতে তুমি অ্যানাকে ডিনারে নিয়ে যাবে। ক্যাসিনো গেলে আমি তোমাদের জন্য একটা প্রাইভেট টেবিল যথারীতি বুক করে রেখেছি। জায়গাটা যতটা বিপজ্জনক মনে হচ্ছে ঠিক ততটা নয়। ওখানে যে হেড ওয়েটার রয়েছে সে খেয়াল রাখবে যাতে তোমাদের কেউ বিরক্ত না করে। কেনেডি তখন তাকিয়েছিল তাদের থেকে কিছুটা দূরে অবস্থান করা আঙুর গাছটার দিকে। আজ আমি একটু শহরে যেতে চাই মিস্টার গ্রিমাউথ। মানে বলতে চাইছি নিজের রূপে যেতে চাই। তুমি এখানে থাকলেই আমি বেশি পছন্দ করব। কেনেডি নিজের মাথা নাড়ে। না, এটা এমন এক কাজ যেখানে যখন তখন আমার জীবন চলে যেতে পারে, তাই আমি আমার বাড়িতে জানিয়ে রাখতে চাই আমি কোথায় আছি। ঠিক আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় গ্রিমাউথ। কিন্তু বেশি সময় নিও না, আর যদি চাও তবে একটা গাড়ি নিয়ে যেতে পারো। বলে সে অলসভাবে হেঁটে চলে যায়। সেদিন সন্ধ্যের দিকে যখন তারা গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন গ্রিমাউথ বলল, তোমার আজ বেরিয়ে আসাটা কি কাজে দিয়েছে? একদম, বলল কেনেডি। হাতটা এখন তার পকেটের মধ্যে। সেখানে ভাঁজ করে রাখা রয়েছে 1000 ফ্রাঙ্কস। গ্রিমাউথ বলল, আজ রাতে যদি আমার কোনো বন্ধু এসে তোমার সাথে কথা বলতে চায় তাহলে অ্যানা সেই বিষয়টা দেখে নেবে। বলবে যে আমার শরীর আজ ভালো নেই। যাই হোক, সেই বন্দুকটা আমায় দিয়ে যাও। তোমার এই পোশাকে সেটা স্পষ্ট বোঝা যাবে। আর তাছাড়া ক্যাসিনো গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়াটা খুব একটা ভালো বিষয় হবে না। তবে যদি দরকার পড়ে তার জন্য অ্যানার ব্যাগে একটা বন্দুক রয়েছে। একটু পরে অ্যানা এসে তাদের সাথে যোগ দেয়। কালো রঙের পোশাকে তাকে দারুণ দেখাচ্ছে। সে আসার সাথে সাথে ওরা দুজনে বেরিয়ে পড়ে। উপরের ব্যালকানি থেকে গ্রিমাউথ বলে, আজকের দিনটা এনজয় করো কেনেডি, জায়গাটা খুবই দামি। যাবার পথে কেনেডি অ্যানার বিষয়ে আরও কিছু তথ্য জানতে পারে। মেয়েটা প্রথম জার্মানিতে এয়ারফোর্সের কাজে আসে এবং গ্রিমাউথের সাথে তার পরিচয় হয় যখন সে প্যারিসে ঘুরতে গিয়েছিল তখন। এর আগে ওহায়োতে যেখানে তার নিজের বসত বাড়ি, সেখানে একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল। মেয়েটা ছেলেটাকে ইউরোপে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু ছেলেটা তখন একটা ছোটোখাটো যানবাহনের ব্যবসা চালাচ্ছিল, তাই আর আসতে পারে। তাদের বন্ধুত্ব অনেক দিনের। কোনো অসুবিধা ছাড়া কেনেডি এবং অ্যানা দুজনে চলে আসে নিজের টেবিলে। ওয়েটার আসলো এবং চলেও গেল, কিন্তু কেনেডি তখনও খাবারের স্বাদ নেয়নি। সে তখন সোজা হয়ে বসে রয়েছে, অপেক্ষা করছে। অবশেষে একটা লোক ওদের টেবিলের কাছে এসে উপস্থিত হলো। আপনার জন্য একটা ফোন এসেছে। কেনেডি দেখল কথাটা শোনা মাত্র অ্যানার চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। তুমি আমায় একা রেখে যেতে পারবে না, সেই ব্যাপারে ফেলিক্স নিশ্চয়ই তোমায় ভালো করে বলে দিয়েছে। সরি অ্যানা, কিন্তু বিষয়টা খুবই জরুরি। তার ফিরে আসতে 2 মিনিটের বেশি সময় লাগলো না। সে ফিরে আসার পর মেয়েটা তার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকালো। এবার আমার কথা মন দিয়ে শোনো, ফিসফিসে কণ্ঠে বলে ওঠে কেনেডি। আমাদের হাতে খুব বেশি সময় নেই। শুরু থেকেই আমি জানতাম কিছু একটা গোলমাল আছে। এই পুরো ব্যাপারটাই গোলমেলে। তোমার কথার মানে আমি বুঝলাম না। মানে বলতে চাইছি যে আমি প্রথম দিনই সন্দেহ করেছিলাম যখন সে আমাকে বুলেটটা দিল। আসলে সেই বুলেটটা কখনো ফায়ার করাই হয়নি। সেখানে কোনো রাইফেলিং ছিল না এবং পাউডারের পোড়া গন্ধও সেখানে ছিল না।
তাছাড়া আমি বুঝতে পারি যদি সে সত্যিই আশা করে থাকে যে আমাকে কেউ শ্যুট করবে, তাহলে সে তোমাকে আমার সাথে পাঠাতো না। তারপর পার্সেল নিয়ে সেই মশকরাটা তো ছিলই, সেই ব্যাপারে আমি আগে থেকেই জানতাম। সুতরাং যদি কেউ গ্রিমাউথকে খুন করতে না চায়, তাহলে কেন তার নিজের মতো দেখতে আরও একজনকে প্রয়োজন তার? কারণ সে কাউকে খুন করতে চায় এবং সে চায় একজন অ্যালিবাই। কালকে সে আমায় আবার বন্দুকটা দিয়ে দেবে এবং সেটাকেই নিজের অ্যালিবাই বানিয়ে নেবে এবং মধ্যিখানে আমি ফেসে যাব। তখন যদি আমি বলি যে আমি এই কদিন ওনার ছদ্মবেশ ধরে রেখেছিলাম এবং সেই কথা যদি গ্রিমাউথ অস্বীকার করে, তখন কে আর আমার কথা বিশ্বাস করবে, তাই না? কি বলছো? না না, ফিলিক্স এরকমটা একেবারেই। চুপ করো। আজ সকালে আমি তার খোঁজ খবর নিয়েছিলাম এবং জানতে পেরেছি ফেলিক্স গ্রিমাউথের একটা ক্রিমিনাল হিস্ট্রি আছে। পুলিশরাও আমার থিওরিতে আগ্রহ দেখিয়েছে, তাই তারা আজ ওর বাড়ির কাছে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এবং বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে তার পিছু নেয় তারা। রুদেস্টের অ্যাপার্টমেন্টের মালিকের বাড়িতে তাকে ধরে ফেলে তারা। ক্লেয়ারকে বাঁচাতে পারলেও ডমিনিককে আর বাঁচানো যায়নি। গ্রিমাউথ তাকে গুলি করে মারে, কারণ তার মনে হয়েছিল ডমিনিক ওর ব্যবসার ক্ষতির জন্য দায়ী। আমি বিশ্বাস করতে পারছি না। মেয়েটা তার হাতের কাছের ব্যাগটা নখ দিয়ে চেপে ধরল। ওরা এখন তোমার খোঁজ করছে, কেনেডি বলে চলল। গ্রিমাউথ যা যা এতদিন করেছিল সেই নিয়ে ওদের আগ্রহ এখন। সে এবার নিজের পকেটে হাত ঢোকায় এবং হাতে ঠেকে সেই ভাঁজ করা নোটের তারাটা। একটু ব্যথা হলো বুকে, কিন্তু সেটা একটুকুই। আর 25 মিনিটের মধ্যে আজুর এক্সপ্রেস স্টেশন থেকে ছাড়বে এবং ক্যারোনিয়া জাহাজ বন্দর থেকে ছাড়বে আগামীকাল। এখানে তোমার যাত্রার জন্য যথেষ্ট টাকা রয়েছে, তুমি নিশ্চিন্তে আমেরিকা পৌঁছে যেতে পারবে। আর যদি ইচ্ছা হয় তাহলে ওহাইওতে তোমার সেই বন্ধুটির সাথে গিয়েও দেখা করতে পারো। কেন? আমার জন্য এসব কেন করছে? এই কেসটা খুবই জঘন্য হতে চলেছে, আর তুমি এর মধ্যে জড়িয়ে পড়তে একেবারেই চাইবে না। আর তাছাড়া আমরা আমেরিকানরা সর্বদা একে অপরের সাহায্য করে থাকি। তোমার হাতে আর 20 মিনিট সময় আছে ট্রেনটা ধরার জন্যে। মেয়েটা উঠে দাঁড়ায়, তার হাত এগিয়ে যায় টাকাটার দিকে। আমি আবার তোমার সাথে কি করে যোগাযোগ করব? তোমার এই ঋণ আমি শোধ করতে চাই। বাদ দাও, এখনো অনেক টাকা রয়েছে। তোমার কথা আমি কখনো ভুলবো না। দৃঢ় কণ্ঠে কথাটা বলল মেয়েটা। তারপর চলে গেল সে। কেনেডি তার চলে যাওয়া দেখল। তারপর নিজের টেবিলে ঘুরে বসে ব্র্যান্ডির গ্লাসটা খুব সন্তর্পণে নিজের হাতে তুলে নিল। একটু পর বাইরে সাইরেন বাজার শব্দ হলো এবং তার কয়েক মিনিট বাদে একজন ইন্সপেক্টর, যার সাথে সকালে ওর কথা হয়েছিল, সে এসে বসলো ওর সাথে। ইন্সপেক্টর তাকে সমস্ত তথ্য জানালো। নিজের কথা শেষ করে ইন্সপেক্টর বলল, আপনার এই সাহায্যের জন্য আমরা যদি কিছু করতে পারি মিস্টার কেনেডি, তাহলে আপনি শুধু একবার অনুরোধ করলেই হবে। কেনেডি হালকা হয়ে বসে। সে এতক্ষণ ধরে একটা জিনিস নিয়ে চিন্তা করছিল। অ্যানা চলে যাবার পর থেকে বিষয়টা তাকে বিরক্ত করে যাচ্ছিল। তাই সে বলল, আচ্ছা, আসলে আমার কাছে টাকার একটু ঘাটতি রয়েছে। এখানে ডিনারের বিলটা কি আপনি দিয়ে দিতে পারবেন?